ভাগ্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। ভাগ্য কি নির্দিষ্ট, নাকি কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়? এই প্রশ্ন যুগে যুগে তাড়া করেছে মানুষের মস্তিষ্কে। বিভিন্ন ধর্মে ভাগ্য গণনা করা বা বিভিন্ন কালো পন্থার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করার নিষেধ থাকলেও মানুষের কৌতূহল বিভিন্ন সময়ই তাকে দিয়ে সীমা লঙ্ঘন করায়। মানুষ গণকদের বা জ্যোতিষীদের কাছে গিয়ে নিজেদের ভাগ্য জানতে চায় ভবিষ্যতে কি করলে তাদের ভাগ্য ভালো হবে। এরকমই এক জ্যোতিষীর জীবনের কাহিনী নিয়ে সম্প্রতি চরকিতে এসেছে নুহাশ হুমায়ুনের দ্বিতীয় ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোড, যার নাম ছিল ভাগ্য ভালো। আর ভাগ্য ভালো এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে দেখতে আপনিও একটু যাচাই করে নিতে পারেন আপনার ভাগ্য, কারণ ভিডিওর শেষে থাকছে আপনাদের জন্য আসন্ন নতুন বছর উপলক্ষে একটি কুইজ কন্টেস্ট। সেই কুইজের সবচেয়ে সুন্দর উত্তরদাতাদের মধ্যে 4 জন বিজয়ীর প্রত্যেকে পেয়ে যাবেন 500 টাকা করে পুরস্কার। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভাগ্য ভালো গল্পে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন গণক বা জ্যোতিষীর চরিত্রে। ছোটবেলায় তার বাবা তাদেরকে ত্যাগ করে অন্যত্র চলে যায়, তবে যাবার আগে জুয়া খেলে সব সম্পত্তি শেষ করে দেয়। ফলে ফুটপাথে ভাগ্য গণনা করে সংসার চালাতে হয় মোশাররফ করিমকে। তবে সে কিন্তু এক গুরু ধরে এই ভাগ্য গণনার বিষয়টি শিখেছে। ফলে গণনা করে সে যা পায় সেটাই সবাইকে বলে, অতিরঞ্জিত কোনো কিছু বলে না। স্বভাবতই কারো ভাগ্য সম্পর্কে খারাপ কিছু বললে মানুষ রেগে যায়। এই যেমন সেদিন এক দম্পতি তার কাছে হাত দেখাতে আসলে তিনি মহিলাটিকে বলেন তার ভাগ্যে 2টি বিবাহ লেখা আছে, আর পুরুষটিকে বলেন পুরুষটির খুব শীঘ্রই মৃত্যু লেখা আছে ভাগ্যে। এই কথা শুনে তারা কিছুটা রেগে যায়। লোকটির ধারণা এই সবই ভুয়া, কেবল মেয়েদের হাত ধরার ধান্দা। একবার সম্রাট নেপোলিয়ন এক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিলেন। জ্যোতিষী তাকে বলেছিল আপনার লাইফ লাইনটা ছোট, অর্থাৎ বেশি দিন বাঁচবেন না। নেপোলিয়ন তখন একটা ছুরি দিয়ে নিজের হাতের রেখা কেটে বড় করে জ্যোতিষীকে দেখিয়ে বলেন আমার ভাগ্য আমার নিজের হাতে। যাই হোক, গালমন্দ করে লোকটা নিজের বউ নিয়ে সেখান থেকে চলে যায়। মোশাররফ করিম নিজের মাকে নিয়ে থাকতো লেকপাড়ের একটা বস্তিতে। তার মায়ের কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। ট্রিটমেন্টের জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এই ফুটপাথে ভাগ্য গণনা করে সেই চিকিৎসা করা প্রায় অসম্ভব। এর মধ্যে ঘর ভাড়া দিতে না পারায় বস্তি থেকে তাদেরকে উঠিয়ে দিতে চায় ঘরের মালিক। এই দারিদ্রতা মোশাররফ করিমকে সবসময় ভাবিয়ে তোলে। এত মানুষের হাত দেখে সে ভাগ্য বলে দেয়, অথচ নিজের হাত দেখাই তার জন্য নিষিদ্ধ। অর্থাৎ যেই গুরুর কাছ থেকে সে হাত দেখা শিখেছিল সে সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে যে কখনোই কোনো জ্যোতিষী যেন নিজের হাত না দেখে বা নিজের ভাগ্য গণনা না করে। এটা করলে সীমা লঙ্ঘন করা হবে, তার উপরে নেমে আসবে চরম দুর্গতি। এজন্য কখনো খুব নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করতে ইচ্ছে করলেও নিজেকে সামলে রাখত মোশাররফ করিম। এর মধ্যে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক মহিলা তার ছোট ছেলেকে নিয়ে এসেছিল ভাগ্য গণনা করতে। টিয়া পাখি দিয়ে ট্যারট কার্ড উঠিয়ে মোশাররফ করিম তাকে জানিয়ে দেয় ছেলেকে খুব সাবধানে রাখতে হবে, কারণ খুব দ্রুতই তার ছেলের উপর শয়তান ভর করবে, অর্থাৎ তার ছেলে বকে যাবে। কিন্তু মহিলাটি এই কথায় খুব ক্ষেপে যায় এবং ফেসবুকে লাইভে এসে বলতে থাকে এই লোকটি তার ছেলের হাত ধরে আজেবাজে কথা বলেছে। উপস্থিত লোকজন ধরে নেয় লোকটি বুঝি মহিলাটিকে হ্যারাস করেছে। ফলে সবাই ধরে গণপিটুনি দেয় তাকে, আর তার ছোট্ট দোকানটা ভেঙে চুরে তছনছ করে দেয়। মার খেয়ে নিজের মনোবল ভেঙে যায় তার। এবার সে সিদ্ধান্ত নেয় এভাবে মানুষের পরাভূত হয়ে আর সে থাকবে না। সে তার গুরুর নিষেধ অমান্য করে নিজের হাত দেখতে থাকে, নিজের ভাগ্য গণনা করতে থাকে। কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে সব হিসাব করতে থাকে। নিজের হাত দেখে সে নিজেই খুশি হয়ে যায়। তার উপর যেন ভর করে অদৃশ্য এক কালো ছায়া, যে তাকে প্রলুব্ধ করছিল নিজের ভাগ্য বদলাতে নিষিদ্ধ শক্তির ব্যবহার করতে। পরদিন সকালে সে তার মায়ের সব ঔষধ ফেলে দিতে থাকে, কারণ সে এখন নিজের ভাগ্য জানে। সে জানে তার জন্য অপেক্ষা করছে সৌভাগ্য। আগের এপিসোডের সাথে এই এপিসোডের কিছু মিল আছে। আগের এপিসোডে রাজুর নেতৃত্বে সেই 5 যুবক যেই বস্তিতে আগুন দিয়েছিল সেই বস্তির একটা অংশে থাকতো মোশাররফ করিম। আমরা জানি তারা কিভাবে নিজেদের গর্হিত কাজের শাস্তি পেয়ে 5 ওয়াক্তের 5 আজানের সাথে একে একে 5 জন মারা যায়। এই 5 যুবকের দুর্ভাগ্য কিন্তু মোশাররফ করিমের জীবনে সৌভাগ্য বয়ে আনে। এই 5 যুবকের লাশ হাসপাতালে আসে এবং এদের সাথে তার মায়ের কিডনি 100% ম্যাচ হয়ে যায়। ডক্টর তাকে ফোন করে দ্রুত হাসপাতালে যেতে বলে।
মোশাররফের শুধু অপারেশনের টাকা জোগাড় করলেই মায়ের অপারেশন হয়ে যাবে। আবার নিজের হাত দেখার সিদ্ধান্ত নেয় সে, যদিও তার টিয়া পাখি বারবার সতর্ক করছিল তাকে এই বলে যে পর্দা সরাইস না। অর্থাৎ প্রত্যেক জ্যোতিষীর জন্য তার নিজের হাত দেখা নিষেধ। নিজের ভাগ্য রাখতে হয় সবসময় পর্দার আড়ালে। জাগতিক পৃথিবী আর আধ্যাত্মিক পৃথিবীর মধ্যে সবসময় একটা ব্যবধান থাকা প্রয়োজন। সবসময় গায়েবী ব্যাপারগুলোকে পর্দার আড়ালে রাখাই বাঞ্ছনীয়। তবে টিয়া পাখির এই সতর্কবার্তা উপেক্ষা করে তিনি ঠিকই ট্যারোট কার্ড দিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করে। সে জানতে পারে কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য না করে যদি সুযোগ নিতে পারে তাহলেই ঘটবে তার ভাগ্যের পরিবর্তন। সেদিন রাতে হাসপাতালের পাশে একটা ছেলেকে ছিনতাইকারী ধরে। ছেলেটি তার বাবার অপারেশনের জন্য টাকা নিয়ে এসেছিল। মোশাররফ ঘটনা দেখে অন্যদিকে তাকিয়ে থাকে। তবে ছিনতাইকারী টাকার ব্যাগ নিয়ে চলে যাওয়ার সময় তিনি পুলিশের গাড়ি দেখে এমন অভিনয় করতে থাকেন যেন তার কাছ থেকেই ছিনতাইকারী এই টাকার ব্যাগটা ছিনতাই করেছে। ফলে পুলিশ অপরাধীকে ধরে টাকার ব্যাগটা মোশাররফ করিমকে দিয়ে দেয়। একদিকে টাকা হারানো ছেলেটা নিজের বাবার অপারেশনের টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে মোশাররফ করিম ঠিকই সেই টাকা দিয়ে নিজের মায়ের অপারেশন করায়। নদীর এপার ভাঙে ওপার গড়ের মতো করে যেন বদলে গেল তাদের দুজনের ভাগ্য। এরপর থেকে মোশাররফ করিম নিজের ভাগ্য নিয়ে জুয়া খেলা শুরু করে। রাত দিন নিজের হাত দেখে ভাগ্য গণনা করে সিদ্ধান্ত নেয় কী করবে, কোন পাথর পড়বে, কোন রত্ন ব্যবহার করবে ইত্যাদি। ফলে রাতারাতি তার ভাগ্য ঘুরে যায়। ওই মহিলা লাইভ করে তাকে গণপিটুনি দিয়েছিল, সেই ঘটনা রাতারাতি বুমেরাং হয়ে যায় তার জন্য। মানুষের মধ্যে একটা সিম্প্যাথির জন্ম নেয় মিথ্যে অভিযোগে গণধোলাই খাওয়ার কারণে। ফলে একসময় তাকে নিয়ে ফেসবুকে ভ্লগ, টিভিতে নিউজ ইত্যাদি প্রচারিত হতে থাকে এবং রাতারাতি সে ভাইরাল জ্যোতিষী হিসেবে প্রচার পেয়ে যায়। মানুষ লাইন ধরে তার কাছে আসে হাত দেখাতে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন বড় ব্যবসায়ীরা তাকে হায়ার করতে থাকে নিজেদের ভাগ্য জানার জন্য। কারণ গুগল, অ্যাপল ইত্যাদি কোম্পানির সিইওদের নাকি সবার পার্সোনাল জ্যোতিষী আছে। কিছু সিদ্ধান্ত আছে যেগুলো সফটওয়্যার কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের করা অ্যানালিটিক্সের উপর বেস করে নেওয়া যায় না। সে সকল ক্ষেত্রে তারা জ্যোতিষীদের উপর ভরসা করে। ফলে বাংলাদেশের ব্যবসায়ী মহলে মোশাররফ করিমের পসার দিনে দিনে বাড়তে থাকে। তবে টাকা পয়সা যত বাড়তে থাকে তার মনের উপর কালো শক্তির প্রভাব তত বাড়তে থাকে। ধনী হবার জন্য সে বেপরোয়া হয়ে যায়। এক রাতে তার হ্যালুসিনেশন হয়, যেখানে সে দেখতে পায় রাস্তায় অনেক গরিব ভিক্ষুক একটু সৌভাগ্য পাওয়ার আশায় তার পিছু নিয়েছে। বাসায় এসে ভয় কাটানোর জন্য মুখ ধুয়ে নেয় সে। তবে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এখন আর সে তার মাকে সময় দেয় না। ফলে সারাদিন বাড়িতে একা থেকে তার মা আবোল তাবোল বকা শুরু করে। সে জানায় তার ছেলেও এখন তার স্বামীর মতো জুয়া খেলা শুরু করে দিয়েছে। তার স্বামী খেলতো টাকা নিয়ে জুয়া, আর তার ছেলে খেলে ভাগ্য নিয়ে জুয়া। এই ঝগড়ার মধ্যেই টিয়া পাখিটা বারবার বলতে থাকে, পর্দা সরাইস না, পর্দা সরাইস না। স্বভাবতই এই নীতিবাক্য শুনে মোশাররফ করিমের মেজাজ সপ্তমে চড়ে যায়। সে খাঁচার দরজা দিয়ে চাপ দিয়ে থেতলে মেরে ফেলে পোষা টিয়া পাখিটিকে। এই বীভৎস দৃশ্য দেখে তার মা ভয় পেয়ে আবারও অসুস্থ হয়ে পড়ে। ফলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বুঝতে পারে না হঠাৎ করে তার অবস্থা এত ক্রিটিক্যাল কিভাবে হলো। তবে মোশাররফ করিম তার মায়ের হাত দেখেছে, সে জানে তার হাতে আর বেশি সময় নেই। তাই সে ডাক্তারকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে বলে। দেয়ালে টাইলস লাগানোর পর যেরকম ফাঁকা জায়গা থাকে, আমাদের সিস্টেমেও সেরকম বেশ কিছু ফাঁকফোকর আছে। আবার মানুষের হাতের রেখাগুলোও অনেকটা এরকম ফাঁকফোকরের মতো। তিনি ভাবতে থাকেন এই দেয়ালের ফাঁকার মতো সেও তার ভাগ্যের ফাঁকফোকর ঠিকই বের করে ফেলবেন এবং তার মাকে মৃত্যুর মুখ থেকে সরিয়ে আনবেন। তবে তিনি যাবার আগে তার মা তাকে একটা কথাই বলে, সেটা হলো পর্দা সরাইস না। মোশাররফ করিম বেশ ভরকে যায়। তার চোখের সামনে যেন তার হাতের রেখাগুলো ক্রমশ বদলে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার ভাগ্য এভাবে কিভাবে মুহূর্তে মুহূর্তে বদল হচ্ছে। সমাধানের উদ্দেশ্যে সে তার গুরুজিকে ফোন করে। তবে গুরুজি ভীষণ ক্ষেপে যায়, কারণ নিজের ভাগ্য সবসময় পর্দার আড়ালে রাখতে হয়। মোশাররফ করিম সেই পর্দা সরিয়ে জাগতিক বস্তুর লোভে পড়ে নিজের ভাগ্য নিজেই দেখেছে এবং বদল করারও চেষ্টা করেছে। তাই তার হাতের রেখাগুলো এখন আর তার নিয়ন্ত্রণে নেই, তারা নিজেদের মতো পরিবর্তন হচ্ছে। মোশাররফ করিমের এখন আর কিছুই করার নেই এই দুর্ভাগ্য মেনে নেওয়া ছাড়া। তার সবকিছু যেন এলোমেলো হয়ে যেতে থাকে। এবার সে প্রাচীন কিছু বইপত্র ঘাঁটতে থাকে নিজের সমস্যার সমাধানের উদ্দেশ্যে। অ্যান্ড গেস হোয়াট হি ফাউন্ড? বাফোমেট, সেই প্রাচীন প্যাগান ডেমনিক আইডল, অর্থাৎ শয়তানের প্রতিভূ হিসাবে মানুষ যাকে পূজা করত। আসলে ভাগ্য গণনা করা মানুষের ক্ষমতার বাইরের একটা কাজ। তারপরও যে জ্ঞানের জোরে মানুষ নিশ্চিত ভবিষ্যৎবাণী করে থাকে, সেগুলো কিন্তু আসে শয়তানের মাধ্যমে।
কেননা গায়েব শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই আছে। কখনো ফেরেশতাদের কাছ থেকে লুকিয়ে জিনেরা গায়েবী খবর জেনে ফেলে এবং নিজেদের মধ্যে সেই খবর বিকৃত করে তারা ছড়িয়ে দেয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শয়তানের শিখিয়ে দেয়া নিষিদ্ধ উপায়ে জিনদেরকে বশ করে তাদের কাছ থেকে এই নিষিদ্ধ জ্ঞান নেয়। মোশাররফ করিম অবশেষে সেই খারাপ জিনদের রাজা অর্থাৎ ইবলিশ শয়তানকে স্মরণ করে। আপনারা যারা এর প্রথম সিজনের মিষ্টি কিছু এপিসোডটি দেখেছিলেন তারা জানেন সেখানে মিষ্টি খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে নিয়মিত ইবলিশ শয়তান আসতো। সেখানটাতেই মোশাররফ করিম ইবলিশের সঙ্গে দেখা করে। ইবলিশ তাকে বোঝায় শক্তি কখনোই ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। যেটা আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা শক্তির নিত্যতার সূত্র হিসেবে জানি। ঠিক একইভাবে মানুষের ভাগ্যও নির্দিষ্ট, শুধুমাত্র সেটাকে হাতবদল করা যায়। মোশাররফ করিমের যখন তার মায়ের জন্য কিডনি দরকার ছিল তখন কাউকে মরতে হয়েছে সেই কিডনি পাওয়ার জন্য। যখন অপারেশনের জন্য টাকা দরকার হয়েছিল তখন আরেকজনের টাকা ছিনতাই হবার পর সেই টাকা মোশাররফ করিম নিয়ে নেয়। অর্থাৎ আমরা যখন নিজেদের ভাগ্য বদল করে সৌভাগ্য নিয়ে আসি সেটার বিনিময়ে পৃথিবীতে অন্য কোনো স্থানে অন্য কারো জীবনে দুর্ভাগ্য নেমে আসে। মোশাররফ করিম আসলে নিজের ভাগ্য বদল করছে সেটা না, সে তার আশেপাশের মানুষের সৌভাগ্য চুষে নিচ্ছে। সে বুঝতে পারে এই অশান্তি থেকে মুক্তি পেতে হলে তাকে এইসব ভাগ্য গণনা ছাড়তে হবে। সে সৃষ্টিকর্তার কাছে তওবা করে এবং তার ভাগ্য গণনার সব বই পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ঘরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছিল এক যুবক। মনে আছে এপিসোডের একদম প্রথমে আমরা এক দম্পতিকে দেখেছিলাম হাত দেখাতে, যার স্ত্রীকে মোশাররফ করিম বলেছিল তার ভাগ্যে 2 বিয়ে আছে। এরপর থেকে সেই মহিলার মাথায় পরকীয়ার বিষ ঢুকে যায়। লোকটিকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে সেই মহিলাটি, তাই লোকটি প্রতিশোধ নিতে এসেছে। তার ধারণা মোশাররফ করিম ওই দিন ভাগ্যে 2 বিয়ে থাকার কথা না বললে তার স্ত্রী পরকীয়া করত না। মোশাররফ অবশ্য লোকটিকে লোভ দেখাতে থাকে যে সে তার ভাগ্য বদলে দিবে, কিন্তু লোকটি মানসিকভাবে একদম ব্রোকেন ছিল। ফলে সে মোশাররফ করিমকে গুলি করে এবং তারপর নিজেও নিজের গলায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। গুলি খেয়ে লোকটি মারা গেলেও মোশাররফ করিম অবশ্য আহত হয়। সে বুঝতে পারে না কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবে। তখন হঠাৎ করে সেই ছেলেটির কথা তার মনে হয় যে তাকে আগে একবার সম্রাট নেপোলিয়নের গল্প বলেছিল। ওই যে একবার সম্রাট নেপোলিয়ন এক জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছিল। জ্যোতিষী তাকে বলেছিল আপনার লাইফ লাইনটা ছোট, অর্থাৎ বেশি দিন বাঁচবেন না। নেপোলিয়ন তখন একটা ছুরি নিয়ে নিজের হাতের রেখা কেটে বড় করে জ্যোতিষীকে বলে আমার ভাগ্য আমার নিজের হাতে। মোশাররফ করিম তখন নিজেই একটা ছুরি নিয়ে নিজের লাইফ লাইনটা কেটে বাড়িয়ে নেয়, অর্থাৎ এনশিওর করে যেন এই যাত্রায় সে না মরে। আর হঠাৎ সে খেয়াল করে তার গুলির আঘাতটা সেরে গেছে। মোশাররফ করিম খুশি হয়ে যায়। এরপর সে নিজের ইচ্ছে মতো ছুরি দিয়ে নিজের হাতের রেখাগুলো বদলাতে থাকে। নিজেকে শহরের সেরা ধনী ও সফল ব্যক্তি হিসেবে তৈরি করতে হাতের যেখানে যেখানে রেখা কাটা দরকার সব সে করে। চারপাশে সব কিছু যেন অলৌকিক এক ঝড়ের সাথে পরিবর্তিত হতে থাকে তার হাতের রেখা কাটার সঙ্গে সঙ্গে। নিজের ভাগ্যরেখা নিজে এঁকে নেয় সে, হয়ে যায় দেশের সেরা ধনীদের একজন। টাকা পয়সা, শান শওকত, শহরের সেরা অ্যাপার্টমেন্ট সব হয়ে যায় তার। সেই সাথে মনের যে একটা গোপন ইচ্ছে ছিল, ওই যেই সুন্দরী মহিলার হাত ধরে সে বলেছিল আপনার ভাগ্যে বিয়ে 2টি, সেই মহিলাটিকেও নিজের করে নেন ভাগ্য পরিবর্তনের মাধ্যমে। নিজের পরিবর্তিত অবস্থা উপভোগ করতে করতে টিভি ছাড়েন তিনি। খবর হচ্ছে সেখানে দেশের অর্থনীতি নাকি ধসে গেছে, বাজারে কোনো খাবার নেই, ব্যাংকে কোনো টাকা নেই, আইন শৃঙ্খলা বাহিনী সবাই অস্ত্র ফেলে রেখে চলে গেছে। গরিবেরা আক্রমণ করেছে শহরের অভিজাত এলাকাগুলোতে, ধনী লোকদের বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করে সর্বস্ব কেড়ে নিচ্ছে তারা। অবিশ্বাস্য মনে হওয়ায় জানালা খুলে বাইরে তাকায় মোশাররফ করিম। আসলেও তো তাই, সে বাস করছে শহরের সেরা সুউচ্চ একটা অ্যাপার্টমেন্টে, আর চারপাশে বেঁধে গেছে গৃহযুদ্ধ। যে কোনো মুহূর্তে গরিব লোকেরা তার ফ্লোরে চলে আসবে এবং হত্যা করবে তাকে। জ্যোতিষীটি নিজের ভাগ্য নিয়ে খেলতে চাইছিল, কিন্তু এখন সে বুঝল বড়লোক হয়েও এক মুহূর্তও সে এখন আর উপভোগ করতে পারবে না এটা। ভাগ্যের কাছে পরাজিত হয়ে উন্মাদের মতো হাসতে থাকে মোশাররফ করিম। আর এখানেই শেষ হয় ভাগ্য ভালো এই এপিসোডটি। এই এপিসোডের শিক্ষণীয় দিক অনেকগুলো। সবসময় আমরা যেটাকে নিজের জন্য ভালো ভাবি সেটাই যে আমাদের জন্য ভালো সেটা কিন্তু নয়। ভাগ্য ভালো করতে গিয়ে জ্যোতিষীটি বড়লোক হবার সিদ্ধান্ত নিল, অথচ হবার পরে দেখল দেশে চলছে গৃহযুদ্ধ। গরিব লোকেরা সব বড়লোকদেরকে মেরে ফেলছে। অর্থাৎ তার এখন মনে হতে থাকে যে গরিব থাকাই ভালো ছিল।
আসলে আমাদের ভাগ্য কিন্তু নির্দিষ্ট। এই এপিসোডে জ্যোতিষী লোকটি গায়েবের পর্দা সরিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করা শুরু করে, যেটা তার জন্য নিষিদ্ধ ছিল। ফলে তার সৌভাগ্য বাড়তে থাকলেও আশেপাশের সবার জীবনে নেমে আসতে থাকে দুর্ভাগ্য। ফলে সফল হলেও শান্তি পায় না সে। আশেপাশের সবার সৌভাগ্য চুষে নিয়ে নিজের উন্নতি করলে কখনো শান্তি পাওয়া যায় না, কারণ আশেপাশের সবাইকে নিয়েই তো আমাদের জীবন। আর সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটার ব্যত্যয় ঘটিয়ে নিজেদের মনের মতো ভাগ্য করার চেষ্টা করলে ফলাফল কখনোই ভালো হয় না। আপনি এখন যেটা আপনার জন্য ভালো মনে করছেন সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে। এই গল্পে জ্যোতিষী ভেবেছিল ধনী হয়ে গেলে তার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, অথচ দেখল ধনী হবার পরে দেশে এমন একটা অবস্থা হয়েছে যেখানে ধনীদেরকেই হত্যা করা হচ্ছে। কাজেই নিজের ভাগ্যকে মেনে নিয়ে পরিশ্রমের মাধ্যমে উন্নতি করার চেষ্টা করা উচিত। কোনো কালো জাদু কিংবা তন্ত্রমন্ত্রের বলে রাতারাতি উন্নতি করার সিঁড়ি খুঁজলে দিন শেষে ইহকাল পরকাল দুই শেষ হবে। এবার কুইজ টাইম। আপনাদের জন্য থাকছে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, মানুষের পক্ষে কি আসলেও তার নিজের ভাগ্য কোনো উপায়ে পরিবর্তন করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন। সবচেয়ে সুন্দর উত্তরদাতাদের মধ্যে 4 জন পেয়ে যাবেন 500 টাকা পুরস্কার। উত্তর প্রদানের শেষ সময় 14ই জানুয়ারি 2025। ভাগ্য ভালো এপিসোডটির এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ হবে। দ্বিতীয় স্বর সিরিজটি বাংলা হরর জনরাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আমার কাছে এখন পর্যন্ত টেলিকাস্ট হওয়া 2টি এপিসোডই অত্যন্ত ভালো লেগেছে। হ্যাটস অফ টু নুহা সুমায়ুন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, কুইজে অংশ নিতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।